জীবনে প্রতিটা মানুষই ধনী হতে চায়, আর এই ধনী হওয়ার জন্য সঠিক পথ কিন্তু কেউ দেখাতে পারে না, এমনকি আমাদের স্কুল বাবা মারাও না। তাই রবার্ট টি কিওসাকি তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলিকে নিয়ে একটি গল্প লিখেছেন, যার নাম রিচ ড্যাড পুয়ার ড্যাড। বইটিতে আপনি কিভাবে ধনী হবেন সেটা লেখা আছে। তাই আমাদের আজকের উপস্থাপনা রবার্ট টি কিওসাকির লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড। তাই ভিডিওটি শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমরা শুনব বইটির প্রথমেই থাকা ভূমিকা, কারণ ভূমিকা দিয়েই একটি বইয়ের শুরু হয়। তাই ভূমিকার প্রথম পর্ব আমরা শুরু করছি। ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। যদি আপনারও মনে ইচ্ছা থাকে আপনিও একজন ধনী হবেন, আপনিও আমাদের দেশের নয় শুধু পৃথিবীর ধনী ব্যক্তিদের মধ্যে আসবেন, তাহলে শুনুন। ভূমিকা এর একটা বিশেষ প্রয়োজন আছে। স্কুল কি শিশুদের বাস্তব জগতের উপযুক্ত করে প্রস্তুত করে? আমার বাবা মা বলতেন, পরিশ্রম করে পড়াশোনা কর এবং ভালো ফল কর, তাহলে তুমি একটা মোটা মাইনের চাকরি পাবে, বিশেষ সুবিধা সুযোগ পাবে। তাদের জীবনের উদ্দেশ্য ছিল আমার দিদিকে এবং আমাকে কলেজে পড়ার সুযোগ দেওয়া, যাতে আমরা জীবনে সফল হওয়ার সুযোগ পাই। শেষে যখন আমি 1976-এ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং এর ক্লাসের প্রায় শীর্ষস্থান পেয়ে অনার্স গ্র্যাজুয়েট হলাম, আমার বাবা মার উদ্দেশ্য পূর্ণ হলো। এটা তাদের জীবনের সবচেয়ে সেরা সাফল্য। মাস্টার প্ল্যান অনুযায়ী 8টি সেরা অ্যাকাউন্টিং ফার্মের একটিতে আমি চাকরি পেলাম এবং আমি সানন্দে সুদীর্ঘ কর্মজীবনের যথাসময়ের আগেই অবসর নেওয়ার প্রত্যাশায় থাকলাম। আমার স্বামী মাইকেলও ছিলেন একই পথের পাঠক। আমরা দুজনেই এসেছিলাম পরিমিত রোজগারের কঠোর পরিশ্রমী পরিবার থেকে। কাজের ক্ষেত্রে প্রচণ্ড মূল্যবোধ বিশ্বাসী। মাইকেল অনার্স নিয়ে গ্র্যাজুয়েট পাশ করেছিল, বরং সে দুবার ডিগ্রি নিয়েছিল, একবার ইঞ্জিনিয়ার হিসেবে, একবার আইন স্কুল থেকে। সে ওয়াশিংটন ডিসির পেটেন্ট আইনে বিশেষজ্ঞ। একটি বিখ্যাত ল ফার্ম শীঘ্রই তাকে চাকরিতে নিযুক্ত করেছিল। তার ভবিষ্যৎ উজ্জ্বল মনে হয়েছিল, কারণ তার কর্মজীবনে উন্নতির পথ সুনির্দিষ্ট ছিল এবং তাড়াতাড়ি অবসর গ্রহণের সুনিশ্চয়তা ছিল। যদিও আমরা কর্মজীবনে সফল হয়েছিলাম, কিন্তু যেমন আশা করেছিলাম ঠিক তা হয়নি। সঠিক কারণেই আমরা বহুবার চাকরি বদল করেছি, তাই আমরা কোনো পেনশনের সুবিধা অর্জন করতে পারিনি। আমাদের অবসর গ্রহণের পুঁজি শুধু আমাদের ব্যক্তিগত যোগদানের সাহায্যেই বৃদ্ধি পাচ্ছে। মাইকেল এবং আমার বিবাহিত জীবন চমৎকার এবং আমাদের 3টি সুন্দর সন্তান আছে। যখন আমি এই বইটি লিখছি তখন দুজনে কলেজে পড়ে এবং একজন সবে হাই স্কুল শুরু করেছে। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ তৈরি করার জন্য প্রচুর টাকা খরচ করেছি, যাতে নিশ্চিতভাবে তারা সব থেকে ভালো শিক্ষা পায়। 1996 সালে একদিন আমার সন্তানদের মধ্যে একজন স্কুল সম্পর্কে মোহভঙ্গ হয়ে বাড়ি এলো। পড়াশোনায় তার একঘেয়েমি আর ক্লান্তি এসে গিয়েছিল। তার প্রতিবাদী যুক্তি, যেসব বিষয়গুলো ব্যবহারিক জীবনে দরকার হয় না সেসব পড়ে কী দরকার, বাস্তব জীবনে তার কতটাই বা কাজে আসে। বিশেষ কিছু না ভেবেই আমি দিলাম, কারণ তুমি যদি ভালো নম্বর না পাও তুমি কলেজে ঢুকতে পারবে না। সে উত্তর দিল, আমি কলেজ যাই আর না যাই আমি বড় লোক হবই হব। তুমি যদি কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়ে না বের হও তুমি ভালো চাকরি পাবে না। মায়ের মনের আশঙ্কা ও চিন্তা নিয়ে আমি বললাম, তোমার যদি মায়ের মনের আশঙ্কা ও চিন্তা নিয়ে আমি বললাম, তোমার যদি
ভালো চাকরিই না থাকে তুমি কিভাবে বড়লোক হওয়ার পরিকল্পনা করবে? আমার ছেলে একটু হাসির ভান করলো এবং একঘেয়েমিতে ধীরে ধীরে মাথা দোলাতে থাকলো। এরকম কথা আগেও অনেকবার হয়েছে। ও মাথা নিচু করে চোখ ঘোরাতে লাগলো। আমার মাতৃসুলভ জ্ঞানের বাণী একবারও তার কানে ঢুকলো না। আমার থেকে ছেলে চটপটে এবং দৃঢ়চেতা হলেও সে সবসময়ই বিনয়ী এবং সশ্রদ্ধ যুবক। মা, ও বলতে শুরু করলো, এবার আমার ভাষণ শোনার পালা। সময়ের সঙ্গে চল, চারিদিকে দেখ। বড় বড় ধনী ব্যক্তিরা তাদের শিক্ষার কারণেই ধনী হননি। মাইকেল জর্ডন আর ম্যাডোনাকে দেখ। এমনকি যে বিল গেটস মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছেন, তিনিও হার্ভার্ড এর পড়া শেষ না করেই ছেড়ে দিয়েছেন। তিনি এখন আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি, অথচ এখনও তার বয়স 30-এর কোঠায়। একজন বেসবল খেলোয়াড় আছেন যে বছরে $4 মিলিয়ন চেয়েও বেশি রোজগার করেন, অথচ সে মানসিক প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত। আমরা দুজনেই অনেকক্ষণ চুপচাপ ছিলাম। আমার কাছে তখন একটা কথা ভোরের মতো পরিষ্কার যে আমার বাবা মা আমাকে যে উপদেশ দিয়েছিল, আমিও আমার ছেলেকে সেই একই উপদেশ দিচ্ছি। চারিদিকের পৃথিবী বদলে গেছে, কিন্তু বদলায়নি সেই উপদেশ দেওয়াটা। ভালো শিক্ষা পাওয়া এবং ভালো নম্বর পাওয়া আজকাল তার আর সাফল্য সুনিশ্চিত করে না। আমরা সন্তানরা ছাড়া কেউ তা লক্ষ্য করেছে বলে মনেও হয় না। সে বলতে থাকলো, মা, আমি তোমার আর বাবার মতো অত পরিশ্রম করে কাজ করতে চাই না। তোমরা অনেক অর্থ উপার্জন করেছো। আমরা একটা বিশাল বাড়িতে থাকি, যেখানে অনেক দামি আসবাব আছে। আমি যদি তোমার পরামর্শ মেনে চলি, আমার শেষটাও তোমার মতো হবে। শুধু আরও ট্যাক্স দেবার জন্য পরিশ্রম এবং শেষ অবধি ধার করে তার পরিপ্রাপ্তি। এখন আর চাকরিতে নিশ্চয়তা নেই। আমি জানি যে কাজ সংক্ষিপ্ত এবং সঠিক আয়তনে কিভাবে করতে হয়। আমি এটাও জানি আজকের কলেজে গ্র্যাজুয়েটেডরা তোমরা যখন গ্র্যাজুয়েট হয়েছিলে তার চেয়ে কম রোজগার করে। ডাক্তারদেরই দেখো না, তারা আগের মতন রোজগার করে না। আমি জানি অবসর গ্রহণের পর আমি সোশ্যাল সিকিউরিটি বা কোম্পানি পেনশনের উপর নির্ভর করতে পারবো না। আমার নতুন সমাধানের প্রয়োজন। ও ঠিক বলেছিল, ও নতুন সমাধানের দরকার ছিল, প্রয়োজন আমারও ছিল। যারা 1945-এর আগে জন্মেছেন তাদের ওপর আমার বাবা মার পরামর্শ কার্যকরী হতে পারে, কিন্তু আমরা যারা এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে জন্মেছি তাদের পক্ষে সেটা ভয়ঙ্কর হতে পারে। আর আমি আমার সন্তানদের এই সোজা কথাটা বলতে পারি না। স্কুলে যাও, ভালো নম্বর পাও এবং একটা নিশ্চিত ঝুঁকিহীন চাকরি খোঁজো। আমি জানতাম আমার সন্তানদের শিক্ষার জন্য নতুন পথ নির্দেশিকা আমাকে খুঁজতে হবে। আমাদের সন্তানদের স্কুলে অর্থনৈতিক বিষয়ে শিক্ষার অভাব নিয়ে একজন মা হিসাবে এবং একজন অ্যাকাউন্ট্যান্ট হিসাবে আমি চিন্তিত ছিলাম। হাই স্কুল ছাড়ার আগেই আজকালকার অনেক যুবকদের কাছে ক্রেডিট কার্ড থাকে, অথচ পয়সা কী এবং অর্থ কিভাবে বিনিয়োগ করা যায় এ বিষয়ে তাদের কোনো পাঠ্যক্রম পড়া থাকে না। সোজা কথায় তারা মোটেই তাদের জন্য অপেক্ষামান পৃথিবীর মুখোমুখি হবার জন্য প্রস্তুত থাকে না। তাই তারা এমতো জগতে বেঁচে থাকে যেখানে খরচ করাকে সঞ্চয়ের থেকে বেশি মর্যাদা দেওয়া হয়। আমার বড় ছেলে যখন কলেজে ঢুকে তার ক্রেডিট কার্ড ব্যবহার করে অসম্ভব দেনায় ডুবে গেল, তখন আমি শুধু তার ক্রেডিট কার্ডগুলো নষ্ট করতে সাহায্য করলাম না, তার সাথে আমি এমন শিক্ষাক্রমও সন্ধান করতে থাকলাম যা আমাকে এবং আমার ছেলে মেয়েদের অর্থনৈতিক বিষয়ে শিক্ষা দেবে। গত বছর একদিন আমার স্বামী তার অফিস থেকে আমার ফোন করে বলল, আমার মনে হয় আমি একজনের দেখা পেয়েছি যার সাথে তোমার আলাপ করা উচিত। ওর নাম রবার্ট কিওসাকি। উনি একজন ব্যবসায়ী এবং বিনিয়োগকারী।
উনি এখানে একটা শিক্ষণীয় বিষয়ের ওপর পেটেন্টের জন্য আবেদন করেছে। আমার মনে হয় ঠিক এই বিষয়টাই তুমি খুঁজছিলে। এরপর হেডলাইন আছে ঠিক আমি যেটা খুঁজছিলাম। পড়া, রবার্ট কিওসাকি যে নতুন শিক্ষণীয় বিষয়ে ক্যাশ ফ্লো তৈরি করেছিলেন তা দেখে আমার স্বামী অত্যন্ত অভিভূত হয়েছিলেন। তিনি ব্যবস্থা করেছিলেন যাতে আমরা দুজনেই এটার প্রোটোটাইপ পরীক্ষার সময় অংশগ্রহণ করতে পারি। যেহেতু এটা একটা শিক্ষামূলক খেলা, তাই আমি আমার 19 বছরের মেয়েকেও জিজ্ঞাসা করলাম এটিতে অংশগ্রহণ করবে কিনা। সে তখন স্থানীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রী। সে রাজি হয়েছিল। প্রায় 15 জন লোক 3টি দলে ভাগ হয়ে এই খেলার পরীক্ষায় অংশ নিয়েছিলাম। মাইক ঠিকই বলেছিল, এটাই সেই শিক্ষণীয় বিষয় যার খোঁজে আমি ছিলাম। কিন্তু এতে একটা মোচড় ছিল। এটা একটা রংসঙে মনোপলি বোর্ডের মতন দেখতে, যার মাঝখানে একটা বড়সড় সুসজ্জিত ইঁদুর আছে। মনোপলির সঙ্গে তফাৎ এই যে এতে দুটো রাস্তা আছে, একটা ভিতরে একটা বাইরে। খেলাটার উদ্দেশ্য ছিল ভিতরের রাস্তা থেকে বেরিয়ে আসা, যার নাম রবার্ট দিয়েছেন র্যাট রেস বা ইঁদুর দৌড়, এবং বাইরের রাস্তাটাতে পৌঁছানোর নাম, যার নাম ফাস্ট ট্র্যাক বা দ্রুত পথ। ফাস্ট ট্র্যাককে বাস্তব জীবনে ধনীরা যেরকমভাবে খেলে রবার্ট তার অনুকরণ করে প্রয়োগ করেছিলেন। রবার্ট তারপর র্যাট রেস এর অর্থ সঠিকভাবে বর্ণনা করেছিলেন। আপনি যদি মাঝারি শিক্ষিত এবং কঠোর পরিশ্রমী লোকেদের জীবন লক্ষ্য করেন, তাহলে দেখবেন তারা একই ধরনের রাস্তা অনুসরণ করেন। শিশু জন্মায় এবং স্কুলে যায়। শিশু যখন স্কুলে গিয়ে ভালো ফল করে মাঝামাঝি থেকে ভালো নম্বর পায় এবং একটা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়, তার বাবা মা গর্বিত এবং উত্তেজিত হন। শিশুটি গ্র্যাজুয়েট হয়, হয়তো কোনো গ্র্যাজুয়েট স্কুলে যায় এবং সেই ঠিক যেমন পরিকল্পিত ছিল তাই করে, অর্থাৎ একটা নিশ্চিত নিরাপদ চাকরির খোঁজে। ছেলে বা মেয়েটি ডাক্তার হিসেবে বা আইনজ্ঞ হিসাবে যে সেরকম চাকরি পেয়েও যায়, অথবা আর্মিতে যোগ দেয় বা সরকারি চাকরি পায়। সাধারণত ছেলে বা মেয়েটি টাকা রোজগার করতে শুরু করে, প্রচুর ক্রেডিট কার্ড আসতে থাকে, আর শুরু হয়ে যায় কেনাকাটা করার বেহিসাবি ব্যয়। হাতে প্রচুর অর্থ থাকায় সে তার মতো অন্যান্য অল্প বয়সীদের সঙ্গে প্রিয় জায়গাগুলিতে যায়, মেলামেশা করে, বন্ধুত্ব করে এবং কখনো কখনো বিয়েও করে। জীবন তখন উত্তেজনায় ভরপুর। ছেলে মেয়ে দুজনেই এখন চাকরি করে, দুজনেই রোজকার আশীর্বাদের মতন। তারা সাফল্যের স্বাদ অনুভব করে, তাদের ভবিষ্যতে উজ্জ্বল দেখায়। তারা স্থির করে একটা বাড়ি, গাড়ি, টেলিভিশন কেনার, ছুটি নেওয়ার এবং সন্তান জন্ম দেওয়ার। আনন্দের হাট বসে, অর্থের প্রয়োজন প্রচণ্ড বেড়ে যায়। সুখী দম্পতি স্থির করে তাদের কর্মজীবনও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা আরও পরিশ্রম করতে শুরু করে যাতে তাদের পদোন্নতি ঘটে এবং মাইনে বাড়ে। দ্বিতীয় সন্তান জন্ম নেয় এবং আরও বড় বাড়ির প্রয়োজন হয়। তারা আরও পরিশ্রম করে, আরও ভালো কর্মীতে পরিণত হয় এবং নিজেকে চাকরিতে একান্তভাবে উৎসর্গ করে দেয়। তারা বিশেষভাবে দক্ষ হওয়ার জন্য আবার বিভিন্ন ট্রেনিং স্কুলেও যায়, যাতে তারা আরও কর্মক্ষেত্র আরই বেশি পারদর্শী হয়ে রোজগার বাড়াতে পারে। তারা অনেকটা অন্য চাকরিও নিতে পারে। তাদের আয় বাড়ে ঠিকই, কিন্তু তার সঙ্গে বাড়ে তাদের আয়করের সীমানাটাও। বাড়তে থাকে তাদের নতুন বড় বাড়ির সাবর, সম্পত্তিজনিত কর, সোশ্যাল সিকিউরিটিজনিত কর এবং আরও অন্যান্য কর। তারা তাদের বিশাল অঙ্কের মাইনেটা দেখে আর ভাবে সব টাকাগুলো যাচ্ছে কোথায়। তারা কয়েকটা মিউচুয়াল ফান্ড কেনে এবং মুদিখানার জিনিসপত্রও ক্রেডিট কার্ডে কেনে। ছেলেমেয়েরা 5 থেকে 6 বছর বয়সে পৌঁছালে তাদের কলেজের জন্য সঞ্চয় করা প্রয়োজন হয়ে দাঁড়ায়।
এইভাবে সেই সুখী দম্পতি যারা ৩৫ বছর আগে জন্মেছিল, এখন তাদের কর্মজীবনটা আটকে পড়েছে র্যাট রেসের জালে। তারা কাজ করতে থাকে তাদের কোম্পানির মালিকের জন্য, সরকারকে কর দেবার জন্য, যে ব্যাংক তাদের মর্টগেজ কি দিচ্ছে তার জন্য এবং ক্রেডিট কার্ডের জন্য। তারপর তারা নিজেদের সন্তানদের উপদেশ দিতে থাকে, ভালো করে পড়াশোনা করো, ভালো নম্বর পাও এবং একটা নিশ্চিত চাকরি অথবা জীবিকা অর্জনের উপায় বেছে নাও। তাদের অর্থ সম্বন্ধে কোনোই শিক্ষা হয় না। তাদের সরলতা থেকে যারা লাভবান হচ্ছে তাদের কাছ থেকে যৎসামান্য শিক্ষা পান। তারা সারা জীবন পরিশ্রম করতে থাকে। এই ঘটনাটারই পুনরাবৃত্তি ঘটে আবার একটি পরিশ্রমী প্রজন্মে। একেই র্যাট রেস বা ইঁদুর দৌড় বলে। টাকা পয়সা সম্পর্কিত কোনো শিক্ষাই তাদের হয় না। কখনো যারা তাদের থেকে লাভবান হন তাদের থেকে কিছু শিক্ষা পান, যার ফলে তারা সারাটা জীবন প্রচণ্ড পরিশ্রম করতে থাকেন। এর প্রজন্ম থেকে আর এক প্রজন্ম এই চলতে থাকে। একে ইঁদুর দৌড় বলা হয়। এই র্যাট রেস থেকে বেরোবার একমাত্র উপায় হলো অ্যাকাউন্টিং এবং ইনভেস্টিং, এই দুটি বিষয়ের আপনার দক্ষতা সুনিশ্চিত করা। অবশ্য এই দুটি বিষয়ে দক্ষতা অর্জন সবচেয়ে কঠিন কিনা তা তর্ক সাপেক্ষ। আমি একটা দেখে বেশ অবাক হলাম যে একসময় একজন প্রতিষ্ঠিত সিপিএ অ্যাকাউন্টিং ফার্মে কাজ করতেন, অথচ সে একই বিষয় অত্যন্ত উত্তেজনাপূর্ণভাবে শিখেছিলেন। শেখানোর পদ্ধতি থেকে এমন মোড়ক পড়ানো হয়েছিল যে আমরা যখন মন দিয়ে ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছিলাম, এইটা ভুলেই গিয়েছিলাম যে আমরা কিছু শিখছি, খেলছি না। খুব তাড়াতাড়ি একটা শিক্ষামূলক পরীক্ষা এক আনন্দ সন্ধ্যায় রূপান্তরিত হলো। আমার মেয়ে আমার সঙ্গে এমন সব বিষয়ে কথা বলতে লাগলো যা আমরা আগে কোনো দিন আলোচনা করিনি। যে খেলা খেলতে একটা আয়ের স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের প্রয়োজন হয়, একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে সেই খেলা আমার কাছে সহজ ছিল। তাই আমার মেয়েকে এবং আমার টেবিলের অন্যান্যদের যারা এই বিষয়ে কিছু বোঝে না তাদের সাহায্য করার মতো সময় আমার ছিল। সেই দিন ইঁদুর দৌড় খেলায় সমস্ত লক্ষ্যগুলির মধ্যে আমি প্রথম এবং একমাত্র লোক যে এই খেলার ধাঁধা থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম। আমি মাত্র 50 মিনিটের মধ্যে বাইরে এসে গিয়েছিলাম, যদিও খেলাটা প্রায় 3 ঘন্টা ধরে চলেছিল। আমার টেবিল একজন ব্যাংকার, একজন ব্যবসায়ী মালিক এবং একজন কম্পিউটার প্রোগ্রামার ছিলেন। অ্যাকাউন্টিং এবং ইনভেস্টিং এত কম জ্ঞান আমায় বিচলিত করেছিল, কারণ এই বিষয়গুলি এদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ভাবছিলাম তাদের বাস্তব জীবনে নিজেদের অর্থনৈতিক ব্যাপার তারা কীভাবে পরিচালনা করে। আমার 19 বছরের মেয়ে কেন বুঝতে পারছে না বুঝতে পারি, কিন্তু এরা সবাই সাবালক। অন্ততপক্ষে আমার মেয়ের বয়সের দুগুণ এদের তো বোঝা উচিত। আমি র্যাট রেস থেকে বেরিয়ে আবার 2 ঘন্টা যাবৎ দেখছিলাম কিভাবে আমার মেয়ে এবং এই সব সচ্ছল শিক্ষিত পূর্ণবয়স্করা তাদের ছক্কা ফেলছেন এবং মার্কার সরাচ্ছেন। তারা এত কিছু শিখেছে বলে যদিও আমি খুশি হয়েছিলাম, কিন্তু বিচলিত তারা কত কিছু বিচলিত হচ্ছিলাম এই দেখে যে সাধারণ অ্যাকাউন্টিং এবং ইনভেস্টিং এর বুনিয়াদ সম্পর্কেও তারা কিছু জানে না। তাদের আয়ের স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের সম্পর্কও বুঝতে অসুবিধা হচ্ছিল। তারা যেভাবে সম্পত্তি কিনছিল তার বিক্রি করছিল তাদের মনে রাখতে অসুবিধা হচ্ছিল যে প্রতিটি লেনদেন তাদের মাসিক ক্যাশ ফ্লোর টাকার রোজগারের উপর প্রভাব ফেলতে পারে। আমি ভাবছিলাম বাস্তব জীবনে কত কোটি লোক আছে যারা অর্থনৈতিক সমস্যা নিয়ে লড়াই করছে শুধুমাত্র আর কোনো
দিন এই বিষয়ে শিক্ষা পাইনি বলে। আমি মনে মনে ভাবছিলাম যে ভাগ্যিস ওরা মজা পাচ্ছে আর এই জন্য খেলাটা উপভোগ করছে। প্রতিযোগিতা শেষ হওয়ার পর রবার্ট আমাদের 15 মিনিট সময় দিয়েছিল নিজেদের মধ্যে ক্যাশ ফ্লো নিয়ে আলোচনা আর সমালোচনা করার। আমাদের টেবিলের ব্যবসার মালিক মোটেই খুশি নন, তার খেলাটা পছন্দ হয়নি। তিনি বলেছিলেন আমার এগুলো জানার কোনো দরকার নেই, আমি অ্যাটর্নি, ব্যাংকার এবং অ্যাকাউন্টেন্ট নিয়োগ করি আমার এই সব বিষয়ের সমালোচনার জন্য। রবার্ট এর উত্তরে বলেছিলেন, আপনি কি কোনো দিন লক্ষ্য করেছেন এমন অনেক অ্যাকাউন্টেন্ট, ব্যাংকার, অ্যাটর্নি, স্টক ব্রোকার আছে যারা ধনী নয়। তারা অনেক কিছু জানেন এবং বেশিরভাগই বুদ্ধিমান হন, তা সত্ত্বেও বেশিরভাগই ধনী হন না। ধনীরা যা জানে তা আমাদের স্কুলে ছাত্রদের শেখানো হয় না। আমরা এই সব লোকেদের কাছ থেকে পরামর্শ নিই। কিন্তু একদিন আপনি হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যেতে গিয়ে ট্রাফিককে আটকে গেলেন। আপনি কাজে যাওয়ার জন্য বেরোবার প্রাণপণ চেষ্টা করছেন। হঠাৎ আপনি ডান দিকে তাকিয়ে দেখলেন আপনার অ্যাকাউন্টেন্ট সেই একই জ্যামে আটকে গেছেন। বাদিকে তাকিয়ে আপনি ব্যাংকারদেরকেও দেখতে পেলেন। সেই পরিস্থিতিটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। কম্পিউটার প্রোগ্রামার খেলাটায় বিশেষ প্রভাবিত হননি। আমি এটা শেখার জন্য একটা সফটওয়্যার কিনতে পারি। ব্যাংকরকে অবশ্য এটা নাড়া দিয়েছিল। আমি এটা স্কুলে পড়েছিলাম, অ্যাকাউন্টিং এর অংশটা, কিন্তু কখনোই জানতাম না কিভাবে এটাকে বাস্তব জীবনে প্রয়োগ করা যায়। এখন আমি জেনেছি। আবার নিজের র্যাট রেস থেকে বেরিয়ে আসা প্রয়োজন। কিন্তু আমার মেয়ের মন্তব্যই আমাকে বেশি স্পর্শ করেছিল। ও বলেছিল, আমার খুব মজা লেগেছে শিখতে। আমি এই ব্যাপারে অনেক কিছু জানলাম, যে পয়সা কিভাবে সত্যি সত্যি কাজ করে এবং কিভাবে পয়সা বিনিয়োগ করতে হয়। তারপর সে আরও যোগ করেছিল, এখন আমি জানি এবারে আমি নিজের মনের দ্রুত নির্বাচন করতে পারি। আমি কাজ করতে চাই, কিন্তু তা শুধুমাত্র কাজের নিরাপত্তা, সুবিধা অথবা আমি আর থেকে কত আয় করতে পারবো তার জন্য নয়। এই খেলার শিক্ষার্থীর ও জিনিসগুলি আমি যদি শিখতে পারি, তাহলে আমি স্বাধীনভাবে আমার খরচা চালাতে পারবো বা পড়তে পারবো। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বিশেষ চাহিদা আছে বলে নয়। যদি আমি এটা শিখতে পারি, আমার চাকরির সুনিশ্চয়তা বা সোশ্যাল সিকিউরিটি নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আমরা বেশিরভাগ যন্ত্রপাতি ইতিমধ্যে করতে শুরু করে দিয়েছি। এই খেলা শেষ হওয়ার পর আমি রবার্টের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করতে পারিনি, কিন্তু তার প্রজেক্ট সম্বন্ধে আরও আলোচনা করার জন্য পরে দেখা করব বলে স্থির করেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে এই খেলার মাধ্যমে সে অন্যদের অর্থনৈতিক ব্যাপারটা আলাদাভাবে বোঝাতে চেয়েছিল। আমি ওর পরিকল্পনা সম্বন্ধে আরও জানার জন্য আগ্রহী ছিলাম। পরের সপ্তাহে আমার স্বামী এবং রবার্ট এবং তার স্ত্রীর সাথে এক নৈশভোজে ব্যবস্থা করেছিলাম। যদিও এটা আমাদের প্রথম সামাজিক মেলামেশা, তবুও আমার মনে হয়েছিল আমরা যেন একে অন্যকে বহু বছর ধরে চিনি। আমরা দেখলাম যে আমাদের অনেক কিছুই একরকম। আমরা খেলাধুলা, নাটক, রেস্তোরাঁ থেকে অর্থনৈতিক ও সামাজিক বিষয় আগাগোড়া সব কিছু নিয়ে কথা বলছিলাম। পরিবর্তনশীল জগৎ নিয়েও আমরা আলোচনা করেছিলাম। কিভাবে আমেরিকানদের অবসর গ্রহণের পর সামান্য অথবা কিছুই সঞ্চয় থাকে না, অথচ সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার কীরকম দেউলিয়া অবস্থা তা নিয়েও আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করেছিলাম। 75 মিলিয়ন বেবি বুমারদের অবসর গ্রহণের সময় কি আমাদের সন্তানদের তার দাম দিতে হবে? আমরা ভেবেছিলাম
পেনশন পরিকল্পনার ওপর নির্ভর করে থাকা কতখানি ঝুঁকিপূর্ণ সাধারণ লোক যদি তা উপলব্ধি করতে পারত। রবার্টের প্রাথমিক চিন্তার কারণ ছিল আমেরিকা এবং সারা পৃথিবীতে বিত্তবান এবং বিত্তহীন ব্যক্তির মধ্যে ক্রমবর্ধিত ব্যবধান। তিনি নিজে অশিক্ষিত, স্বশিক্ষিত এবং স্বপ্রতিষ্ঠিত আনতে প্রেরণ সমস্ত পৃথিবী ঘুরে রবার্ট বিনিয়োগ করেছিলেন এবং 47 বছর বয়সেই অবসর গ্রহণে সক্ষম হয়েছিলেন। অমর সন্তানদের জন্য আমার যে উদ্বেগ ছিল, উনিও তাই নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তাই উনি অবসর জীবন ছেড়ে আবার এসে কাজ শুরু করেছিলেন। উনি জানতেন পৃথিবী বদলে গেছে, কিন্তু শিক্ষার কোনো পরিবর্তন আসেনি। রবার্টের মতে ছেলেমেয়েরা পুনঃপ্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থার বছরের পর বছর কাটায় এবং এমন সব বিষয়ে শিক্ষা পায় না যা তারা কোনোদিন কোথাও কাজে লাগাতে পারে। নিজেদের তারা এমন এক পৃথিবীর জন্য তৈরি করে যার আর কোনো অস্তিত্ব নেই। উনি মনে করতেন আজকের দিনে আপনার সন্তানদের জন্য ভয়ঙ্কর উপদেশ হওয়া উচিত।